দেখো, কঠিন অবস্থায় আমরা গতদিন যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তারপরে আবার নতুন কিছু আলোচনা করব। আমরা প্রথমে কিছু অঙ্ক লিখে রেখেছি। এই অঙ্কগুলো আমরা আজকে একদম শেষে সলভ করব। তোমরা অঙ্কগুলো লিখে নিও, আমি পড়ার শেষে এগুলো সলভ করে দেবো। এখন আপাতত মুছে দিলাম। দেখো, আমরা আজকে আলোচনা করব কেলাস গঠনকারী পরমাণুগুলির ঘন সন্নিবেশ, ক্লোজ প্যাকিং সিস্টেম। দেখো, এই কেলাস জালক গঠনের সময় যে পরমাণুগুলো অবস্থান করে সেগুলো আমরা যদি ভাবি তাহলে তিন রকমের ঘন সন্নিবেশ হতে পারে। যেমন ধরো, একমাত্রিক ঘন সন্নিবেশ। এখানে কি, যদি কতগুলো পরমাণু পরপর 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 অবস্থান করে তখন এগুলোকে বলা হচ্ছে একমাত্রিক ঘন সন্নিবেশ। এদের শুধুমাত্র লেন্থ পাবে, দৈর্ঘ্য পাবে, কিন্তু কোনো প্রস্থ এখানে তৈরি হচ্ছে না, যেহেতু একমাত্রিক। এবার দেখো 2 নম্বর, দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ মানে কি, এরকম একমাত্রিক ঘন সন্নিবেশ যদি আবার একটা লেয়ার এরকম ভাবে তৈরি হয়ে যায়, পরস্পর যুক্ত হয়, অবস্থান করে, তাহলে দেখো এর দৈর্ঘ্যও পাচ্ছ, আবার সঙ্গে সঙ্গে প্রস্থও পাওয়া যাচ্ছে। তাহলে এই জাতীয় কেলাসের যে ঘন সন্নিবেশ তাকে আমরা বলছি দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। তো ধরে নাও এটা একটা একমাত্রিক সন্নিবেশ এ, এখানে এ লেয়ার, আবার একটা এ, আবার একটা এ, আবার একটা এ, এরকম ভাবে পরপর পরপর পর কতগুলো এ লেয়ার অবস্থান করছে। এখানে দেখো একটা নির্দিষ্ট পরমাণুকে ঘিরে অন্য যে পরমাণুগুলো আছে, দেখো স্পর্শ অবস্থায় 4টে পরমাণু আছে, 1 2 3 4। আর এগুলো যদি যোগ করা হয় তাহলে আমরা একটা বর্গাকার গঠন পাচ্ছি। তাহলে এটাকে বলবো বর্গাকার ঘন সন্নিবেশ। আর যদি এরকম হয়, এরকম এটা একটা লেয়ার এ, এটা ধরো অন্য একটা লেয়ার বি, এটা আবার এই লেয়ারটা রিপিট করলাম, এটা একটা লেয়ার বি। তাহলে এটাও দ্বিমাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ পাচ্ছি, কিন্তু এখানে দেখো একটা নির্দিষ্ট পরমাণুকে বেষ্টন করে 6খানা পরমাণু অবস্থান করছে। তাহলে একটা ষড়ভুজাকার গঠন আমরা তৈরি করতে পারছি। তাহলে এই জাতীয় যে ঘন সন্নিবেশ, এটাও দ্বিমাত্রিকেরই উদাহরণ, এটাকে বলবো হেক্সাগোনাল ঘন সন্নিবেশ।
আর লক্ষ্য করো এই পরমাণুগুলো যখন পাশাপাশি অবস্থান করছে মাঝে মাঝে, এক্ষেত্রেও দেখো মাঝে মাঝে শূন্য স্থান সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে গ্যাপ, শূন্য স্থান। এই জাতীয় শূন্য স্থান এখানেও আছে, এই যে এই শূন্য স্থানগুলো, এগুলোকে আমরা বলছি কি গ্যাপ বা শূন্যস্থান। তো দেখো এই হেক্সাগোনাল ঘন সন্নিবেশের ক্ষেত্রে যে গ্যাপটা তৈরি হচ্ছে সেটা কি রকম? এই হতে পারে এটার ক্ষেত্রে যদি বলি। আবার দেখো আমি যদি এইটার ক্ষেত্রে বলি, এই জায়গাটার ক্ষেত্রে, তাহলে গ্যাপটা উল্টো আসছে। তাহলে এই গ্যাপ অথবা এই গ্যাপ, তা এই জাতীয় শূন্যস্থানকে বলা হচ্ছে ত্রিকোণীয় শূন্যস্থান। এই জাতীয় শূন্যস্থানকে আমরা বলছি ত্রিকোণীয় শূন্যস্থান। তাহলে এখানে আমরা যে বিষয়টা আলোচনা করলাম, একমাত্রিক ঘন সন্নিবেশ, তারপর হচ্ছে দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। এবার দেখো সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের যেটা, দেখো আমরা যে কেলাস জালকগুলো নিয়ে আলোচনা করছি সবই কিন্তু ত্রিমাত্রিক কেলাস জালক নিয়ে আলোচনা করা হয়েছে। তার জন্য এবার আমরা আলোচনা করব ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। তাহলে আগে একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ আমরা আঁকি। একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। এবার দেখো এই লেয়ারের উপর দিকে আরেকটা লেয়ার তৈরি করি। এই আমার একটা হাত, এর উপরে যদি আরেকটা হাত চলে আসে, তাহলে দেখো আমার এই হাতের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আবার যদি আরেকটা লেয়ারের উপরে বসে যায়, তাহলে এবারে উচ্চতাও তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি এইভাবে আরেকটা আমরা পরমাণুকে বসাতে শুরু করি, বুঝতে পারছো? তাহলে এরকম ভাবে যদি একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার বসে, তখন যে আমাদের ঘন সন্নিবেশটা তৈরি হবে সেটা হচ্ছে একটা ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। তো দেখো এই ত্রিমাত্রিক ঘন সন্নিবেশে দুটো গুরুত্বপূর্ণ শূন্যস্থানের সৃষ্টি হয়। এই শূন্যস্থানগুলোর উপর ভিত্তি করেই আমাদের প্রবলেমগুলো দেওয়া হয়েছিল, প্রথমে যেগুলো লেখা হয়েছে। দেখো কি রকম, এই জায়গাটা লক্ষ্য করো। তুমি তিনটে ধরো ক্রিকেট বল কিনলে, পাশাপাশি রাখলে, তাহলে দেখবে মাঝখানে একটু শূন্যস্থান তৈরি হবে, যেগুলোকে আমরা বলছি কি ত্রিকোণীয় শূন্যস্থান। যখন আমরা দ্বিমাত্রিক বিষয় নিয়ে আলোচনা করলাম,
এবার যদি ওই শূন্যস্থানের উপরে দেখো এই পরমাণুটা কোথায় বসেছে, এই শূন্যস্থানের উপরে বসেছে, এই ডটের যে পরমাণুটা সেই পরমাণুটা কোথায় বসছে, এই শূন্যস্থানের উপরে এসে বসে যাচ্ছে। মানে এই ধরো এইভাবে অবস্থান করছে। দেখো আমাদের কিছু রাউন্ড বস্তু দরকার। ধরো এরকম ভাবে আমার তিনটাকে বসানো হলো, তাহলে দেখো এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। যে গ্যাপ তৈরি হয়েছে তাহলে এটা হচ্ছে কি দ্বিমাত্রিকের ক্ষেত্রে এই শূন্যস্থানটাকে আমরা বলবো ত্রিকোণীয় শূন্যস্থান। এবার যখন আর একটা লেয়ারের কণা এর উপরে বসে গেল, এবার দেখো এর উপরে বসে গেলে এই মাঝখান দিয়ে দেখো একটা শূন্যস্থান দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো? এই মাঝখান দিয়ে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে। তাহলে এই জাতীয় যে শূন্যস্থান, এই শূন্যস্থানকে আমরা বলছি চতুস্তলকীয় শূন্যস্থান। চতুস্তলকীয় শূন্যস্থান। আর দেখো এখানে আরেক ধরনের শূন্যস্থান আছে, এইটার ঠিক পাশেরটা, এইটার ঠিক পাশেরটা। এখানে কেমন আছে দেখো, তিনটে কণা অবস্থান করলো। এবার এই যে শূন্যস্থান, ত্রিকোণীয় শূন্যস্থান, এবার দেখো এই যে ডটেড অ্যাটমগুলো দেখানো হয়েছে, এই ডটেড অ্যাটমগুলো আমরা দেখাচ্ছি, এই ডটেড অ্যাটমগুলো যখন এখানে বসছে তখন দেখো এই শূন্যস্থানের উপরেই আর একটা শূন্যস্থান তৈরি হচ্ছে এইভাবে। বুঝতে পারলে? মানে ধরো এইভাবে আমার তিনটে ক্রিকেট বলকে নাও, এই একটা শূন্যস্থান তৈরি হলো। আরেকটা ঠিক এর উল্টো, মানে এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। কি বলছি? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এই শূন্যস্থানের উপরেই আবার একটা শূন্যস্থান তৈরি হচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে কি এইখান দিয়ে দেখো উপর থেকে নিচ পর্যন্ত একটা গ্যাপ তৈরি হচ্ছে। তাই এই জাতীয় শূন্যস্থানকে আমরা বলি অষ্টতলকীয় শূন্যস্থান। তাহলে এই জাতীয় গ্যাপকে বলা হচ্ছে টেট্রাহেড্রাল হোল বা চতুস্তলকীয় শূন্যস্থান, আর এই জাতীয় শূন্যস্থানকে বলা হচ্ছে অক্টাডাল হোল বা অষ্টতলকীয় শূন্যস্থান। অর্থাৎ ত্রিমাত্রিক কেলাস ডায়ালগ যখন তৈরি হচ্ছে তখন দুই ধরনের শূন্যস্থান পাওয়া যাচ্ছে। তো দেখো যদি কেলাস জালকের মাথায় রাখবে, যদি কেলাস জালকে n সংখ্যক পরমাণু অবস্থান করে তবে চতুস্তলকীয় শূন্যস্থানের সংখ্যা হবে 2n। অর্থাৎ যতগুলো কেলাস জালকে পরমাণু থাকে মোট যদি চতুস্তলকীয় শূন্যস্থান, যেমন একটু আগে ছবিটা দেখলে, ওই যদি সব শূন্যস্থান গোনা হয়, ওটা তো দুটো লেয়ার দেখানো হয়েছিল, এরকম হয় দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অনেক লেয়ার থাকতে পারে। এবার সব জায়গা থেকে এরকম গ্যাপ 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 তৈরি হচ্ছে, তো সেই শূন্যস্থানের সংখ্যা
দেখা যায় n যদি হয় পরমাণুর সংখ্যা তাহলে 2n হবে চতুস্তলকীয় শূন্যস্থানের সংখ্যা। আর মাথায় রাখবে যদি কেলাস জালকে n সংখ্যক পরমাণু থাকে তবে অষ্টতলকীয় শূন্যস্থানের সংখ্যা হবে বড় হাতের n, মানে সমসংখ্যক। তাহলে চতুস্তলকীয় শূন্যস্থান এর সংখ্যা পরমাণুর সংখ্যার দ্বিগুণ হয়, আর অষ্টতলকীয় শূন্যস্থানের সংখ্যা কেলাস জালকে উপস্থিত পরমাণু সংখ্যার সমান তৈরি হয়। বুঝতে পারলাম? এই কথা দুটো মাথায় রাখবে। এই কথা দুটোর উপর ভিত্তি করে আমাদের এই 3টে অঙ্ক হবে। তো যাই হোক, আমরা পরের একটু গঠন দেখে নিই। দুটো গুরুত্বপূর্ণ ত্রিমাত্রিক গঠন তোমাদের আছে। একটাকে বলা হচ্ছে এইচসিপি বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এইচসিপি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। বিষয়টা কি? ধরো এরকম একটা লেয়ার, এরকম আর একটা লেয়ার, আর এরকম আর একটা লেয়ার। বুঝলে? এ লেয়ার, বি লেয়ার, আবার এ লেয়ার। এই লেয়ারের এই যে অ্যাটমটা, পার্টিকুলার অ্যাটমটা, এটা গিয়ে বসছে এই শূন্যস্থানের উপরে। আর এই শূন্যস্থান যেটা ত্রিকোণীয় শূন্যস্থান, তার যে নিচের ধারের অবনমিত অংশটা, সেই শূন্যস্থানে গিয়ে বসছে এই অ্যাটমটা। মানে স্যান্ডউইচ লাইক স্ট্রাকচার। এইটা এটার উপরে বসছে, এটা এটার উপরে বসছে। অর্থাৎ এই বি লেয়ারের উপরে শূন্যস্থানের উপরে এটা এসে বসলো, আর এ লেয়ারের আবার এই পরমাণুটা বি লেয়ারের নিচের ধারে যে শূন্যস্থান সেখানে গিয়ে যদি বসে, তখন এই জাতীয় কেলাস জালককে বলা হচ্ছে এইচসিপি। আমরা এরকম ভাবে দেখাতে পারি। এবার দেখো এইটা তাহলে বসছে কোথায়? এই রকম জায়গায়। এটা এসে বসছে এখানে, এটা এসে বসছে এখানে, এটা এসে বসছে এখানে। আর এই অ্যাটমটা বসছে এই শূন্যস্থানের উপরে, এই অ্যাটমটা গিয়ে বসছে এই শূন্যস্থানের উপরে। আর এগুলো এবার পরপর অবস্থান করতে শুরু করবে। মোদ্দা কথা এইটা যে এই পরমাণুটা গিয়ে বসছে এখানটায়, 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 এই পরমাণুটা গিয়ে বসবে তাহলে কোথায়? এই পিছন ধারটায়। এটা গিয়ে বসবে পিছন ধারটায়। আর এই অ্যাটমটা এসে বসছে এই গ্যাপের উপরে। বুঝা গেল? আর পাশাপাশি এরকম ভাবে অবস্থা হবে। এই চিত্র থেকে এই চিত্রই ভালো। তা এরকম যদি কেলাস জালক গঠন পায়, অর্থাৎ এই লেয়ার এই লেয়ার এই লেয়ার স্যান্ডউইচের মতো বসে গেল, আবার এর নিচে আবার এরকম একটা ত্রিমাত্রিক লেয়ার লাগবে, এই লেয়ার একটা লাগবে, তার নিচে আবার একটা এরকম হেক্সাগোনাল, তার নিচে আবার একটা এরকম ট্রাইগোনাল, এরকম ভাবে পরপর যদি যুক্ত হয়ে বিশাল আকৃতির কেলাস গঠন করে, তখন সেগুলোকে বলছি আমরা এইচসিপি কেলাস। এই কেলাসগুলোকে সংক্ষেপে বলা হয় এ বি এ বি এ বি ডট ডট। কারণ দেখো দুই ধরনেরই
পরমাণু অবস্থান করছে, এ বি এ বি এ বি, তার জন্য এদের নামকরণ করা হচ্ছে। আর মাথায় রাখবে এই কেলাস জালকের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12, অর্থাৎ এই কেলাস জালকের প্রত্যেকটা পরমাণু অপর 12টা পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে, নিচে 6টা উপরে 6টা। কি বললাম বুঝতে পারলে? নিচে 6টা উপরে 6টা, তার জন্য কোঅর্ডিনেশন নাম্বার বলছে 12। আর মাথায় রাখবে এখানে যে প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা, সেটা হবে এফসিসি কেলাসের অনুরূপ, ফেস সেন্টার্ড কিউবিক কেলাস। যেখানে তোমরা দেখেছো যে 74% অকুপাইড স্পেস থাকছিল, 26% ছিল ভয়েড স্পেস। তাহলে ওই জাতীয় আমরা এর ঘন সন্নিবেশ, ফাঁকা স্থান এগুলো হিসাব করে পেয়ে যাই। নেক্সট দেখো আরেক ধরনের কেলাস জালক আছে যেটাকে বলা হচ্ছে সিসিপি, কিউবিক ক্লোজ প্যাকিং, কিউবিক ক্লোজ প্যাকিং। এটা কি রকম? দেখো এটা একটা লেয়ারের অ্যাটম, এটা লেয়ারের একটা অ্যাটম, এটা একটা লেয়ারের অ্যাটম, আবার পুনরায় এ লেয়ার। তাহলে এই অ্যাটমটা কোথায় বসবে? এই যে শূন্যস্থানটা দেখছো, এই শূন্যস্থানের উপর। এই শূন্যস্থানটা এই শূন্যস্থানটা কোথায় গিয়ে বসবে? এই শূন্যস্থানের নিচে। আর এই অ্যাটমটা কোথায় বসবে? এই শূন্যস্থানের নিচে। কি বলবো বুঝতে পারলে? তাহলে এই অ্যাটমটা এসে বসবে এই ত্রিকোণীয় শূন্যস্থানের উপরে, এই শূন্যস্থানটা যেটা নিচের স্তরে সেটা গিয়ে বসবে এই শূন্যস্থানের নিচে, আর এই অ্যাটমটা গিয়ে বসবে ওই নিচের ধারে যে শূন্যস্থান তৈরি হয়েছে তার। তাহলে এখানে যেহেতু 3টে লেয়ার রিপিট হচ্ছে তার জন্য এগুলোকে বলা হয় এবিসি টাইপ লেয়ার। তাহলে সিসিপি কেলাস হচ্ছে এবিসি টাইপ। এবং মাথায় রাখবে এর ক্ষেত্রেও কোঅর্ডিনেশন নাম্বার হয় 12, আর প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা এটাও এফসিসি কেলাসের অনুরূপ দেখতে পাওয়া যায়। এবার আমরা আসি যে 3টে অঙ্ক আমরা দিয়েছিলাম প্রথমে, সেই 3টে অঙ্কের সমাধান। দেখো খুব সহজ অঙ্ক এগুলো। একটাই বলছে কি একটা কেলাসাকার মৌলের গঠনকারী পরমাণুগুলি হেক্সাগোনাল ঘন সন্নিবেশ গঠন করে, মানে এইচসিপি, যেটা একটু আগে বললাম। উক্ত কেলাসে 0.25 মোল পরিমাণে চতুস্তলকীয় এবং অষ্টতলকীয় ফাঁকা স্থানের সংখ্যা কত হবে? তাহলে উক্ত মৌলের 0.25 মোল পরিমাণে চতুস্তলকীয় এবং অষ্টতলকীয় ফাঁকা স্থানের সংখ্যা কত হবে? তাহলে আমরা কি জানি যে যতগুলো পরমাণু কেলাস জালকে থাকবে তার দ্বিগুণ সংখ্যক থাকবে চতুস্তলকীয় আর সমসংখ্যক থাকবে অষ্টতলকীয়। তাহলে আমরা বলবো চতুস্তলকীয় শূন্য স্থানের সংখ্যা 0.25 into 2 0.50 মোল। কারণ 0.25 মোল তো মোট পরমাণুর সংখ্যা, তাহলে তার দ্বিগুণ সংখ্যক চতুস্তলকীয় আছে, তার জন্য 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমরা জানি
যে মূল থেকে যদি সংখ্যায় আসতে হয় তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আসবে 3.011 ইন্টু 10⁻23। আর অষ্টতলকীয় শূন্যস্থানের সংখ্যা সেটা 0.25 মোলই থাকবে, কারণ যতগুলো কেলাস জারকে পরমাণু থাকে সমসংখ্যক অষ্টতলকীয় শূন্যস্থান হয়। তাহলে 0.25 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তাহলে আসলো 1.5055 ইন্টু 10⁻23। তাহলে এতগুলো আমরা অষ্টতলকীয় ফাঁকা স্থানের সংখ্যা পেয়ে গেলাম। বুঝতে পারলে? তাহলে যতগুলো কেলাস জালকে পরমাণু থাকে চতুস্তলকীয় শূন্যস্থানের সংখ্যা তার দ্বিগুণ থাকবে, অষ্টতলকীয় সংখ্যা সমসংখ্যক হবে। এবার দেখো আমরা আসছি দ্বিতীয় অঙ্কটায়। তাতে বলা হয়েছে MxOY ধাতব অক্সাইডের কেলাস অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত এবং সেটা ঘনকাকার ঘনসন্নিবেশ বা সিসিপি গঠন করেছে। বলছে যদি উক্ত কেলাসে বা উক্ত সন্নিবেশে অষ্টতলকীয় ফাঁকা স্থানগুলির 2/3 অংশ M পরমাণু দ্বারা অধিকৃত থাকে তাহলে x এবং y এর মান কত? তাহলে কেলাস জালক অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। তাহলে ধরে নিচ্ছি অক্সিজেন পরমাণু সংখ্যা nটি। তাহলে অষ্টতলকীয় ফাঁকা স্থান তার সংখ্যা কত হবে? nটি, কারণ যতগুলো পরমাণু থাকে তত সমসংখ্যক অষ্টতলকীয় ফাঁকা স্থান থাকে। তাহলে তার বলছে কি 2/3 অংশ m পরমাণু দ্বারা অধিকৃত। তাহলে m পরমাণুর সংখ্যা কত হবে? n এর 2/3 অংশ বা 2n/3। তাহলে m পরমাণু আর অক্সিজেন পরমাণু তার যদি সংখ্যার অনুপাত বের করি তাহলে m পরমাণুর সংখ্যা হচ্ছে 2n/3 আর অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে n। তাহলে আমরা কি পাচ্ছি? m/o সমান 2/3:1 বা m/o সমান 2:3। তাহলে অতএব সংকেত আমরা কি বলবো? m2o3। m আছে 2 অনুপাত, অক্সিজেন আছে 3 অনুপাত। তাহলে x এর সংখ্যা 2 আর y এর সংখ্যা হচ্ছে 3। তাহলে x y এর মান আমরা নির্ণয় করে ফেলব। নেক্সট দেখো আমরা আসছি 3 নম্বর প্রবলেম। বলছে A, B এবং O অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত কেলাস জালক অক্সিজেন পরমাণু ঘনকাকার ঘনসন্নিবেশ গঠন করেছে। তাহলে সিমিলারলি আমরা ধরে নিচ্ছি অক্সিজেন পরমাণুর সংখ্যা nটি, কারণ অক্সিজেন কেলাস জালকটা গঠন করছে। এ বলছে উক্ত ঘনসন্নিবেশে চতুস্তলকীয় ফাঁকগুলির 1/8 অংশ A পরমাণু দ্বারা গঠিত। তাহলে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা তাহলে কি বলবো? 20, কারণ যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে তার দ্বিগুণ সংখ্যক হবে চতুস্তলকীয় শূন্যস্থান। তাহলে এই চতুস্তলকীয় শূন্যস্থান যা হলো 20, তার কি বলছে দেখো 1/8 অংশে A আছে। তাহলে A
পরমাণুর সংখ্যা সমান হবে 2n ইন্টু 1/8 n/40। অষ্টতলকীয় শূন্যস্থান এটাকে nt হবে, যতগুলো কেলাসের পরমাণু থাকে অষ্টতলকীয় শূন্যস্থানের সংখ্যা ততই থাকে। কিন্তু কি বলছে দেখো, অষ্টতলকীয় শূন্যস্থানগুলির ফাঁকগুলির অর্ধেকে বি পরমাণু উপস্থিত। তাহলে বি পরমাণুর সংখ্যা n এর অর্ধেক n/2। তাহলে আমরা A:B:O এ বি এবং অক্সিজেনের যদি অনুপাত বের করি তাহলে হচ্ছে n/4:n/2:n। তাহলে 1/4:1/2:1। তাহলে 4 দিয়ে সবগুলো গুণ করে দাও, তাহলে 1:2:4। তাহলে যৌগটার সংকেত কি দাঁড়াবে? AB2O4। A এর অনুপাত 1, B এর অনুপাত 2, অক্সিজেন অনুপাত 4। তাহলে AB2O4।